একজন গৃহিণী কেবলমাত্র পারে একটা পুরো বাড়ির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিতে। আর কিভাবে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত আমি আমার সমস্ত দায়িত্বগুলো সুন্দর করে পালন করে আর বাড়িটাকেও কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি, মানে সমস্ত কিছুই কিন্তু আমি নিজেই একা হাতে ব্যালেন্স করি। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো কালকে যখন আমি ওর বাবাকে বলেছিলাম যে পয়লা বৈশাখে আমি কিছু নিতে চাই, আমাকে তখন বলেছিল নাইটি। আমি বললাম নাইটি তো নেবই, তার সাথে আমি তোমাদেরকে তো বললামই যে আমি ওয়ান পিস নিতে চাই। তখন কিন্তু ও বলেছে আমাকে, মানে শেষমেশ বলে দিয়েছে যে ঠিক আছে তুমি কিনে নিও। আমি বললাম আমি আর কোথাও যাব না, ওই অনলাইন থেকেই আমি কিনে নেব, জাস্ট ডেইলি ওয়্যারের জন্য। যেই বললো যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের সাথেও কথা বললাম কালকে, তারপরে কিন্তু রাতে বসে আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো আসতে 2-4 দিন তো দেরি হবে, যাই হোক আসলে আমি সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব সেটা, যে কি দিয়েছি অর্ডার। বেশি দামি দেইনি বন্ধুরা, আর পয়লা বৈশাখে তো বেশি দামি জিনিস আমি ছোটোবেলা থেকেই জানি যে পয়লা বৈশাখ মানে হলো পাতলা পুতলা জিনিস, সুতির। আমার মেয়েকেও আমি তাই করতাম, আর আমার ছোটোবেলাতেও ওরকমই ছিল আর কি। আমার সমস্ত বন্ধুরা নিশ্চয়ই তোমরা এত গরমে কি হাত কাটা নাইটি মানে পরো, তো তোমরা হাত কাটা নাইটি পরলে অনেকটা কিন্তু রিল্যাক্স লাগে। আমিও পরি ঘরে, কিন্তু আমি তোমাদের সামনে আসি না, কারণ কি বলো তো, আমি একদমই কমফোর্টেবল না নাইটি পরে আসাটাই, তার উপর আবার হাত কাটা। আমাকে কেউ ওরকম মানে বারণ নেই যে হাত কাটা নাইটি পরে আমি অন ক্যামেরায় আসতে পারবো না, কিন্তু কি বলো তো, আমি মানে আমার শরীরটা তো একটু ভারী, সেই কারণে নাইটি পরে না ঠিকঠাক ব্লগ আমি করতে পারি না। আমি দেখেছিলাম প্রথম দিন আমি করেছিলাম নাইটি পরে, তখন আমার নানা রকম আমার কিন্তু সমস্যা হতো, সেই কারণে আমি বাদ দিয়েছি। আর তার আগে বলি, এই জায়গাটায় দেখো না যে পাঁচিল দেওয়া আছে, এর ওপর দিয়ে কুকুর চলে আসে, তো আমাকে অনেকেই বলছে বেড়া দিয়ে দিতে, কিন্তু কী করে আমি বেড়া দেবো এর ওপর দিয়ে, আমি না এটা ভাবতে পারছি না যে মানে পাঁচিলের ওপরে কি বেড়াটা দেওয়া যায়। কুকুর কিন্তু পাঁচিলের ওপর দিয়ে টপকে চলে আসে। যাই হোক, দেখো ওর বাবা আসলে একটা বুদ্ধি তো কিছু আটতে হবে। আর এই দেখো মহারানী কী করছে, আমি যে মহারানীর এত কাছে চলে যাচ্ছি, ওর কোনো ব্যাপার না, ও ঘাস খাচ্ছে, কিন্তু ওর যে বেবি হয়েছে বেবিদের কাছে কিন্তু একটুও থাকছে না, দেখো মনোযোগ দিয়ে যাকে বলে খাওয়া। আমি দেখো সামনে গিয়েছি তখন আমাকে কিন্তু শুকতে আসছে, মানে ওর কোনো ব্যাপারই না, ভয়টার বলে কিচ্ছু নেই। আর ওদিকে মেয়ে বলেছে যে মেয়েকে গোবিন্দভোগ চাল পাঠাতে হবে, আর তার সাথে কিন্তু মুগ ডালও পাঠাতে হবে, কারণ মেয়ে খিচুড়ি খাবে। আর ওখানে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না বাইরে, আর গোবিন্দভোগ চাল ছাড়া ভালোও লাগে না, বলছে বাসমতি চালের বা দেরাদুন রাইস, ওখানে তো বাসমতি না দেরাদুন রাইসটাই পাওয়া যায়, তো ওই চালের তো মানে খেতে ভালো লাগে না খিচুড়ি, না যেহেতু আমাদের অভ্যাস গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি। আমি বললাম ঠিক আছে পাঠাবো। তারপরে লাচ্ছা পাঠাতে বলেছে, মানে অনেক কিছুই আছে ছোট ছোট জিনিস। আমি বললাম যেগুলো সম্ভব সেগুলোই কিন্তু আমি পাঠাবো, তার বেশি আমি পাঠাবো না, কারণ ও আবার মে মাসের লাস্টের দিকে চলে আসবে, তখন আবার 2-2.5 মাস এখানে থাকবে। তো সেই জন্য বলছে যে মানে যে কটা দিন আছিস ওখানে আমি সেই বুঝেই পাঠাবো, তারপরে আবার দরকার হলে যাওয়ার সময় নিয়ে যাবি, বা আমি এবার পার্সেল করে দেবো। তাই না বন্ধুরা, বেশি করে পাঠিয়ে দিয়ে নষ্ট হয়ে যাবে ওখানে, কারণ এবার তো ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, অনেকটা থাকবে। কে একজনা বোন আমাকে বলেছিল যে তোমার মেয়ে যখন থাকে তখন সেই ব্লগগুলো দেখতে ভালো লাগে। তো মেয়ে তো আসবে তখন আবার কিন্তু ওই একঘেয়েমি ব্লগই হবে, তখন আবার অনেকে বলো দিদি তোমার কাজের ব্লগ দেখতে বেশি ভালো লাগে। যাই হোক মিলিয়ে মিশিয়ে আমি করার চেষ্টা করব। মেয়ে একা থাকলে আমার কোনো সমস্যা হয় না ব্লগ করতে, ওর বাবা থাকলে সমস্যা হয়। কেন বলো তুমি বলছো ওর বাবা থাকলে সমস্যা, কারণ মেয়ের সাথে আমি গল্প করলে ওর বাবার সাথে একটা আলাদা লেভেলের গল্প হয়। ওর বাবা থাকলে আমি খুব বাইরে বেরিয়ে যাই ওর বাবার স্কুটির পেছনে বসে বসে, তখন কি বলো তুই বাইরে থেকে এসে না আর ঘরের কাজ করতে ইচ্ছে করে না, তো এটা হয়। সেই কারণে কি বলো তখন একটু ব্লগগুলো কেমন যেন একটুখানি ছড়িয়ে ছিটিয়ে যায়। আর মেয়ে একা থাকলে মেয়ে মেয়ের মতন ঘরে থাকে, আমাকে কাজে হেল্প করে, বা আমি বলি এটা কর ওটা কর, তো দুজনে মিলেমিশে করি, তখন বেশি তার বাইরে বেরোই না। কিন্তু ওর বাবা থাকলে একটু উল্টোপাল্টা হয়। যাই হোক, আবার যখন মেয়ে আসবে তখন কিন্তু তোমাদের আবার একঘেয়েমি লেগে যাবে রোজ রোজ ওই একই রকম জিনিস দেখতে দেখতে। রান্না করে নিয়েছি পাট শাক, আর হচ্ছে দেখলে চুনো মাছটা করেছি। পাট শাকটা না খুব বেশি একটা ভালো ছিল না, আমি দেখলাম যে রান্না করেছি মানে অনেকটা হয়ে গেছে, আর খুব কচি হলে কিন্তু কমে যায় না, দেখলাম কমেনি, তখন ভাবলাম যে এটা নিশ্চয়ই মানে একটু শক্ত শক্ত হয়তো হবে, খেতে গেলে বুঝতে পারবো আর কি। আর আজকে কিন্তু বেলাতে কাজে লেগেছি, মানে রান্নাটা করে নিয়ে এসে তারপরে। আর বন্ধুরা কাল রাতেবেলা ঝড় উঠেছিল তোমাদের ওখানে,
হঠাৎ করে মাঝরাত 2:30-3টা হবে, কাল আমি একটু আগে 11টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। আমার নেট ডিস্টার্ব ছিল জানো তো, তোমাদেরকে কি কষ্ট করে আমি মোবাইলে যে নেট থাকে না সেটা থেকে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়েছি, রিপ্লাই তো দিতেই পারছিলাম না, আমার মোবাইলের নেট কাজই করছে না কিছুতেই। আর ওয়াইফাই না কিছু একটা হয়েছে, রামনবমীর সেই গিয়েছে এখান থেকে মনে হয় রাম, তাই ওই তারের মধ্যে মনে হয় কিছু একটা টাচ ফাচ হয়েছিল, কানেকশন আউট হয়ে গেছিলো ওয়াইফাইয়ের। আমি ওই ওয়াইফাইয়ের লোকটাকে ফোন করেছি, লোকটা বলছে বৌদি 9:30 বেজে গেছে, এখন আর কিচ্ছু করা যাবে না, আপনি আমাকে আগে বলেননি কেন, আমি আপনাকে সকালবেলা ঠিক করে দেবো। আমার তো টেনশন হয়ে গেলো, যা সকালবেলা হলে আমি আর দিতে পারবো না ওদের রিপ্লাই কমেন্টসের। যাই হোক, পরে দেখলাম যে না, কিছুক্ষণের মধ্যে মানে ঠিক হয়ে গেছে, তখন আমি তোমাদেরকে আবার দিলাম। আর ভোরবেলার দিকে দেখছি ওরকম ঝড়। আর হেনা যখন কাজে আসলে আমি জিজ্ঞাসা করলাম কখন থেকে ঝড় হচ্ছে, ও বলছে রাত 12:30 থেকে নাকি ঝড় শুরু হয়েছে। আমি তো সেটা বুঝতে পারিনি, যখন অতিরিক্ত মাত্রায় ঝড় তখন দেখছি যে মানে ঝড় উঠেছে, আমি বুঝলাম। আর কি বলো তো, ঝড় উঠলে তো লোডশেডিং হয়ে যায়। আর আমার দুটো লাইট বাইরে আমি জ্বালিয়ে রাখি, যে এই ঘরটার পেছনে একটা জ্বলে, আর এই ঘরটার হচ্ছে যে পেছনে যাওয়ার যে আমার গ্রিলটা সেখানে একটা কিন্তু জ্বলে। খুব হাই পাওয়ার লাইট দুটো, পুরো মানে জ্বললে না মনে হয় যেন বিয়ে বাড়িতে গম গম করে যে লাইট জ্বলে সেরকম লাইট কিন্তু লাগিয়ে দিয়েছে এবার আমার হাজব্যান্ড। তো আমি তখন ভাবছি যে ইস, আবার নিচে গিয়ে সুইচগুলো অফ করতে হবে, মনে হয় কি লোডশেডিং হয়ে গেল কি না বুঝতে পারছি না। ইনভার্টারে জ্বলতে থাকলে তো আমার ইনভার্টার সাথে সাথে বসে যাবে না, এত হাই পাওয়ার লাইট দিয়ে রেখেছি। তো এই ভাবতে ভাবতে পরে কী করলাম যে অনেকক্ষণ পর না উঠে দেখি যে কারেন্ট আছে কি নেই, ফ্রিজটা চলছে কি না। তারপরে গিয়ে দেখলাম যে না, ফ্রিজটা চলছে, কারেন্ট যায়নি। তবে আমাদের কৃষ্ণনগরে জানো তো একটা জিনিস ভীষণ ভালো, লোডশেডিং কিন্তু খুব কম হয়, আর হলেও না সাথে সাথে কিন্তু চলে আসে, মানে অনেকক্ষণ থাকে না, বিশেষ কোনো কারণ ছাড়া। ধরো কোথাও লাইনের কাজ হচ্ছে সেক্ষেত্রে আলাদা, তাছাড়া কিন্তু লোডশেডিং একদমই হয় না। আমার মায়েদের বাড়ির ওখানে, আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু বেশ ভালো লোডশেডিং হয়, তবে আমাদের এখানে কিন্তু খুব কম হয় না। এটা আমার খুব ভালো লাগে যে অন্তত কৃষ্ণনগরে এইটুখানি আমরা ভালো কিছু একটা মানে পাই, যেটাতে ভালো লাগে আর কি। আর বন্ধুরা, আমাদের ছোটোবেলাগুলো কেমন ছিল না বলো? তোমাদের তো মনে আছে, মানে আমার বয়সী যারা, আমরা কিন্তু হেরিকেনের আলোতে পড়াশুনো করেছি না ছোটোবেলাতে, আমার তো খুব মনে আছে। আর একদম ছোটোবেলাতে তখন তো আমাদের বাড়িতে ইলেকট্রিক ছিলই না, ইলেকট্রিক তবে আমি ইলেকট্রিক ছাড়া মানে পড়াশুনো কখনো করিনি। আমাদের তখন পাশের বাড়ি থেকে ইলেকট্রিক লাইন নেওয়া ছিল। আমাদের বাপের বাড়িতে একটা গলির ভেতরে বাড়ি, তো ওই গলির ভেতরে জানো তো তখন না এরকম ইলেকট্রিক পোল ঢুকতে পারতো না, আর ঢুকতে গেলে প্রচুর টাকা লাগতো। তখন তো মানে যাদের যাদের বাড়িতে মানে খুব কম জনের বাড়িতেই থাকতো, আর তারা সমস্ত বাড়িতে কিন্তু দিত ইলেকট্রিকগুলো। তখন হয়তো 30 টাকা 40 টাকা করে একটা লাইট, মানে একটা কানেকশন 30 টাকা নেবে, আমার মনে আছে ছোটোবেলাতে। তো এরকম কিন্তু আমাদের বাড়িতে দুটো লাইট একটা ফ্যান এরকম নেওয়া হয়েছিল, আর ফ্যানের জন্য বেশি টাকা নেওয়া হতো, কারণ ওটা চললে তো ইলেকট্রিক বিল বেশি আসে গরমকালে। তো এইভাবে করে কিন্তু আমার ছোটো থেকে একটু বড় হওয়া হয়েছে। যখন একটু বড় হয়েছে তখন আমাদের বাড়িতে ইলেকট্রিক একদম মানে আমাদের নিজস্ব ঢোকে, আমাদের বাড়িতে নিজস্ব তখন টিউবওয়েল বসে। মানে আমরা বড় হওয়ার আগে আগে এগুলো সমস্ত কিন্তু হয়ে গেছিলো আমাদের বাড়িতে। তো সেই দিনগুলো খুব মনে পড়ে, তখন লোডশেডিং হয়ে যেত। মানে যখন ইলেকট্রিক প্রথম আসে আমাদের বাড়িতে খুব আনন্দ, যেটা আমাদের ইলেকট্রিক, লোকের বাড়ি থেকে আর নিতে হবে না, কেটে দেবে না, ইলেকট্রিক অফিসের লোকরা এসে ইলেকট্রিক কেটে দিয়ে যেত। মনে আছে কি তোমাদের কারো এরকম হয়েছে? আমাদের সাথে কিন্তু এরকম হয়েছে। তখন দেখতাম আমার মা দৌড়ে মানে কোথা থেকে ইলেকট্রিক নেওয়া যায়, কার বাড়ি থেকে নেওয়া যায়, এরকম বলতো যে দাদা বা দিদি আমাদেরকে একটু লাইন দেন, কারণ ইলেকট্রিক ছাড়া না ভাবাই যেত না তখন। তো এরকম করে করে যখন নিজেদের হলো সে আনন্দ অনেক অনেক বেশি হয়েছিল। আর তারপরে কিন্তু লোডশেডিং হতো, আর সেই লোডশেডিং হয়ে গেলে কি করতাম বলো তো, ছাদে চলে যেতাম, আমাদের বাড়ির ছাদে গিয়ে ওখানে ঘুমোতাম। বাবা হাত পাখা দিয়ে খুব হাওয়া করতো, আমার মা করতো না একটুও জানো তো, আমার বাবাকে তো আমি বাবু ডাকতাম, বাবু খুব হাওয়া দিত, আমরা ঘুমোতাম একসাথে। আর বাবু যখনই একটু হাওয়া দেওয়াটা বন্ধ করে দিত, আমি আবার ঘুমের মধ্যে বলতাম বাবু হাওয়া করো গরম লাগছে। আমার বাবু বলছে হ্যাঁ হ্যাঁ মামুনি, এই তো আবার দিচ্ছি, কারণ আমার বাবুর তো চোখ লেগে আসতো না। সেই দিনগুলো খুব মনে পড়ে লোডশেডিংয়ের কথা বললেই।
কি একটা মানে দিন ছিল না সেই সময়, তবে খুব আনন্দ ছিল ওই সময়টাতে। তো খুব মিস করি ওই দিনগুলো। ওই দিনগুলো তো আর আসবে না। আর আমাদের মেয়েরা কিছুই বুঝলোই না, বলো, ছেলে মেয়েরা ওরা কিছুই পেলো না। আমার মেয়ে যখন মাত্র 3 বছর বয়স তখনই কিন্তু আমার হাজব্যান্ড ইনভার্টার বসিয়ে দিয়েছে। মানে ভাড়া বাড়িতে যখন ছিলাম তখন থেকেই কিন্তু আমার ইনভার্টার, জানো তো, কারণ মেয়ের গরম লাগবে বলে ওর বাবা ভাড়া বাড়িতেই বসিয়ে দিয়েছিল। নাহলে প্রথমে বলা হয়েছিল যখন নিজে বাড়ি করব তখন লাগাবো, আর কবে নিজের বাড়ি করবো, মেয়ে কি কষ্ট পাবে। আর ভাড়া বাড়িতে কী হতো বলো তো, লোডশেডিং হয়ে গেলে মা মেয়ে দুজনে ভয়ে ঘরের মধ্যে বসে থাকতাম, আর গরম লাগতো, কি কষ্ট পেতাম। সবাই বাইরে বেরোতো, কিন্তু আমি তো তখন নতুন কৃষ্ণনগরে, ঘরের বাইরে বেরিয়ে বারান্দায় বসতেই যেন ভয় পেতাম ভাড়া বাড়িতে। তারপর কিন্তু ওর বাবা লাগিয়ে দিয়েছিল তখন থেকে। তাই আমার মেয়ে আর বুঝলোই না মানে লোডশেডিংটা আর কি। তবে এখন একটু একটু বুঝতে পারে। তবে যেখানে আছে সেখানে ওদের ইনভার্টার আছে। ইনভার্টার তো না, জেনারেটার সিস্টেম নাকি ওখানে। তখন মেয়ে বলে মাঝে মাঝে, জানো তো মাম্মাম, জেনারেটার চালায় না, কি গরম লাগছে, দিয়ে আবার বলে কয়ে চালায়। মানে বুঝতেই পারছো হোস্টেলের ব্যাপার না, যদি এক রাত বন্ধ করে রাখলো তো অনেকটাই ওদের সেভ হয়ে গেল না। সেই কারণে মেয়ে বলছে এখন একটু একটু বুঝতে পারি আমি এখানে এসে লোকের বাড়িতে থেকে যে কি কষ্ট। যাই হোক বন্ধুরা, দেখো আমি কয়েকটা কিন্তু আজকে বাথরুমের ভেতরেই কেটেছি, আর নিচের বাথরুমটা পরিষ্কার করবো করে আর করাই হচ্ছে না একদমই। ভালোই লাগে না, দুদিক মেনটেন করা যায় না, ব্যবহার হয় না, তারপরেও যেন কীরকম যেন দাগ দাগ হয়ে রয়েছে জলের। আর কি বলতো, প্রথমে যখন নিচের বাথরুমটা ব্যবহার করতাম তখন তো একদম যত্ন বুঝতাম না। আমি বললাম না, আমি কাজ শিখেছি অনেক লেটে, আর তোমরা এখন যারা ছোট আছো তারা অনেক আগেই কিন্তু কাজ শিখে গেছো। তোমরা মানে আমার চাইতে অনেক বেশি স্মার্ট। মানে যখন আমার বয়স হবে তখন তোমরা কত স্মার্ট হয়ে যাবে সেটা কিন্তু আমি মানে এখনই বুঝতে পারি তোমাদের কমেন্টসে। আর তৃষ্ণা আমার কাছে জানতে চেয়েছিল কটায় জল আসে, মানে কতবার আমার দিনে জল আসে। তো সকাল 6টাতে আসে, তারপরে 9টাতে আসে, আবার আসে দুপুর 12টাতে, বিকেলে আসে ওই 3:30 থেকে 4:45-র মধ্যে আসে, তারপরে আসে রাত 7:30টায়। মানে এই 5বার জল আসে, তার মধ্যে হয়তো আমার একবার জল ব্যবহার হয়, আমি করি। তবে এখন কিন্তু আমি ওই টাইমের জলে করি না, কারণ টাইমের জল চলে গেছে। আমি ভেতরের জলে ধুয়ে নিয়ে আসলাম, তারপর পুজোও আমি দিয়ে আসলাম। আর ভাত, আর এই দেখো দেখেছো কত পাট শাক, এক গুচ্ছ পাট শাকে ঘাস ঘাস লাগবে মনে হয় খেতে। তাও আমি বেশি করে নিয়ে নিচ্ছি, তেল দিয়ে তো ভেজেছি বলো, তো খেয়ে নিই। খেতে যেমনই হোক, ভালো না লাগলেও কিন্তু আমি মহানন্দেই খেয়ে নিয়েছি। আর চুনো মাছটা ভালোই হয়েছিল খেতে, তবে মৌরলা মাছ শুরু ছিল না, জানো তো, ওর মধ্যে কোনো মেশানো মাছ ছিল আর কি। আর এক বোন বলেছিল যে আমাকে সাবমার্শেল করতে কত খরচ। সাবমার্শেল করতে না অনেকই খরচ গো, এমনি মোটরের চাইতে। তোমাদেরকে বলেছিলাম লেয়ার অনুযায়ী কিন্তু ওখানে মানে ফিট হিসাবে কত ফিট তোমার যাবে ভেতরে সেই অনুযায়ী কিন্তু দাম হয়। আর মেশিনটার দামই অনেক হয়, যে মেশিনটা মাটির তলায় চলে যায়। তো ধরে রাখো তাও আমার এখানে খরচ হয়েছে মনে হয় 55 না 60 হাজার এরকম টাকা লেগেছিল। মানে আমার ঠিক প্রপার মনে নেই, আরও বেশি হলেও হতে পারে। মানে এত টাকা লেগে যায়। আর লেয়ারটা যদি তুমি আরও ডিপে দিতে যাও, মানে যেই ডিপে গিয়ে ভালো হবে ওরা বলে দেবে যে ওইখানকার জলটা ভালো হবে, সেই অনুযায়ী যদি করতে চাইলে কিন্তু অনেক সময় কী হয়, অল্প লেয়ারে জল ভালো থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অল্প লেয়ারে থাকে না। সেই জন্যই কিন্তু ওরকম, জানো তো, 50-60 হাজার আরও বেশি বেশি খরচ হয়। আমার শ্বশুরবাড়ির ওখানে তো আরও খরচ, 70 না 75 হাজার টাকা ওদের খরচ হয়েছে, কারণ ওখানে লেয়ার হচ্ছে আরও অনেক নিচে। তো উঁচু জায়গা হলে পরে খরচ কিন্তু তোমাদের অনেক বেশি হবে। আর যদি জলটা ভালো নিতে চাও তাহলে খরচটা বেশি হয়। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কষ্ট করে এই সাবমার্শেল বসিয়েছিলাম আর জলটা ভালো পাওয়ার জন্য। আর আমার জলটা কিন্তু ভীষণই ভালো, এই জলটা আমার বাথরুমও পরিষ্কার থাকে, আমার সমস্ত জিনিস জামা কাপড় থেকে বাসনপত্র সবই দেখবে তোমরা চকচক করে। জল ভালো না হলে কিন্তু তুমি যতই মাজো না কেন এরকম একটা যেন আয়রনের দাগ হয়ে যায় না। আমার মায়ের বাড়ির ওখানে জল একদমই ভালো না, অত 2 পাইপেই জল উঠে যায়, কিন্তু খুব কাজের, যেহেতু নদী সেই জন্য কিন্তু জলটা ভালোই হয় না একদমই। ডিপ করে বসাতে গেলে অনেক খরচ। তো এটাই হলো সাবমার্শেলের বসানোর। আর একটু কষ্ট করে যদি সাবমার্শেল করতে পারো, ইলেকট্রিক বিল কিন্তু অনেক কম আসে। এটা যাদের যাদের সাবমার্শেল আছে তোমরা জানো সেটা। আর দুপুরবেলা আধা ঘন্টা মতো কিন্তু আমি শুয়েছি, শুয়ে তারপরে উঠে আসলাম। এখন কটা বাজে বলো তো, ওই 3:30 মতন বাজে। আমি তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর এখন আমি এই যে কাজগুলো সমস্ত করে রাখছি। অন্যান্য দিন আমি কী করি বলো তো, ওই 4টে 4:30 এরকম টাইমে আমি আসি। তো আজকে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। আর সন্ধ্যের পরে যা যা কাজ থাকবে সেই সমস্তগুলো আগেই আমি করে
ফেলার চেষ্টা করলাম। আর কি করব বলো তো, এই কাজগুলো করার পরে আমি সন্ধে দেবো, পুজো দেবো, তারপরে হচ্ছে রাতের তো খাবার খাবো, ব্রাশ করব, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের সুন্দর সুন্দর রিপ্লাইগুলো আমি দেব, আর বসে এডিটিং করব। এই হলো কিন্তু আমার আজকে সারা দিনের হচ্ছে দিন পাঁচালি। আর সারাদিনে যে এতগুলো কাজ করলাম, এই কাজগুলো কিন্তু একজন নারীই পারে, একজন পুরুষ কিন্তু এত ধৈর্য নিয়ে করতে পারবে না, তাই না বন্ধুরা? আর এখন ঘড়ির কাঁটাতে বিকেল 4টে বাজে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।